বন্দুকের ভয় দেখিয়ে নীলুর দাদার মুখ থেকে এবার আসল সত্যিটা জানতে পারলো কাসাই কোথায় আছে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নীলুর মা বাবা এমনকি চঞ্চলকে থানায় নিয়ে আসা হয়। তখন চঞ্চল মিথ্যে কথা বলে। চঞ্চল বলতে লাগলো তার শাশুড়ি নাকি জামাই ষষ্ঠীর ফোঁটা দিতে এসেছে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো যে তার শাশুড়ির সাথে কথা বলতে চায়। এরপরে তার শাশুড়ির সাথে কথা বললে শাশুড়ি বলতে লাগলো যে সত্যি ও ওদের বাড়িতে এসেছে জামাইষষ্ঠীর ফোঁটা দেওয়ার জন্য। এদিকে চঞ্চলের বাবা তখন মনে মনে বলতে লাগলো আমার ছোট ছেলেটা হলো গাধা, বোর আঁচল ধরে ঘুরে বেড়ায়, কিন্তু বড় ছেলেটা না দারুণ বুদ্ধি আছে। এই দেখো না বড় ছেলের বুদ্ধিতে আমরা কিভাবে বেঁচে গিয়েছি। এইদিকে চঞ্চল মনে মনে ভাবতে থাকে কিছু একটা সমস্যা হতে পারে। তাই চঞ্চল আগে থেকে তার শাশুড়িকে ফোন করে সাবধান করে দেয় যে সে চঞ্চলের শিখানো কথাটাই যেন বলে, না হলে কিন্তু সে তার মেয়েকে সারা জীবনের জন্য ওদের বাড়িতে রেখে দেবে, কোনোদিন বাড়িতে নিয়ে আসবে না। তারপরে চঞ্চল বলতে লাগলো এবার আপনাদের বিশ্বাস হয়েছে তো আমার শাশুড়ির সাথে কথা বলে আমরা কোনো অন্যায় করিনি। এদিকে নীলু হাত জোর করে বলতে লাগলো তোরা বলে দে কোথায় আছে কাসাই, বলে দে প্লিজ দাদা। কিন্তু চঞ্চল কিছুতে সত্যিটা বলে না। চঞ্চল তখন বলতে লাগলো শুন আমরা কিচ্ছু করিনি, আমরা কোথায় আছে জানি না। এবার তো হলো, তাহলে এবার আমরা কি যেতে পারি ম্যাডাম? এইদিকে বারবার সন্দেহ হতে থাকে বিথি তখন বলতে লাগলো আমার কেমন একটা সন্দেহ হচ্ছে দাদাভাই তো এমনিতে তার শ্বশুরবাড়িকে অনেকটা চাপের মধ্যে রাখে। তো উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো হ্যাঁ আমরা সবটা বুঝতে পারলাম। তখন জাফি বলতে লাগলো ম্যাডাম ওদেরকে না আমরা মিথ্যে সন্দেহটা করে ফেলেছি, আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি, তাই প্লিজ ওদেরকে সন্দেহ না করে ছেড়ে দেওয়াই ভালো হবে। তখনই চঞ্চল বলতে লাগলো হ্যাঁ আমাদেরকে সন্দেহ করা তোদের না অনেক বড় ভুল হয়েছে, আমরা কিচ্ছু করিনি। এই বলে ওরা যখন থানা থেকে বেরিয়ে যায় বিতি তখন বলতে লাগলো ঝাঁপি তুমি কি এই কাজটা ঠিক করলে? আমার তো মনে হয় না দাদার শাশুড়ি এসে ফোঁটাটা দিয়েছে। দাদু তো সবসময় বৌদিকে এমনভাবে অপমান করে, এমনকি ওদের বাড়ির সবাইকে দাপিয়ে রাখে, তাহলে আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। তখন নীলুও বলতে লাগলো আমার তো মনে হচ্ছে ইচ্ছে করে তার শাশুড়িকে চাপ দিয়ে কথাটা বলতে বাধ্য করেছে। তখনই ঝাঁপি বলতে লাগলো দাঁড়াও ওদেরকে কিভাবে ধরতে হয় আমার জানা আছে। এদিকে চঞ্চল তার মা বাবাকে নিয়ে বাড়ি ফিরতে লাগলো। চঞ্চল তখন বলতে লাগলো ভাগ্যিস আগে থেকে শাশুড়িকে সাবধান করে দিয়েছি। তখনই চঞ্চলের বাবা বলতে লাগলো ও আমারও না প্রথমে ভয় করছিল। তখন সামনে হঠাৎ করে চলে আসে ঝাঁপিকে দেখেই তো ও নীলুর মা প্রচণ্ড ভয় পেয়ে যায়। নীলুর বাবা তখন বলতে লাগলো এই ঝাঁপি হুট করে তুই রাস্তার মাঝখানে কেন এসে দাঁড়িয়েছিস? বল কেন এসে দাঁড়িয়েছিস? তুই কি বলতে চাস? তখনই ঝাঁপি বলতে লাগলো কোথায় কাসাই দি সত্যিটা বলো। তখন বলতে লাগলো আমরা তো এক্ষুনি থানার মধ্যে সমস্ত কথাবার্তা বলে এসেছি, তাহলে এখন আবার কেন বলতে হবে? তখন ঝাঁপি বলতে লাগলো তোমরা যে সোজা কথার মানুষ না সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। থানার মধ্যে তো অনেক নিয়ম কানুন আছে, তাই আমরা তো তখন তোমাদেরকে কিচ্ছু বলিনি, কিন্তু তোমরা তো বাঁকা মানুষ তাই তোমাদেরকে তো বাঁকাভাবেই এই উত্তরটা দিতে হয়। এই কথা বলতে চঞ্চল তখন ধাক্কা মারে ঝাঁপিকে, আর ঝাঁপি দ্বীপের বুকে গিয়ে পড়ে। তখনই তো দ্বীপ প্রচণ্ড রেগে যায়। দ্বীপ তখন বলতে লাগলো এই কি ভেবেছিস মিথ্যে কথা বলে পার পেয়ে যাবি? চঞ্চল তখন বলতে লাগলো কি করবি তোর ওয়াবি না, আমরা ভয় পাই না। তখনই দ্বীপ হঠাৎ করে বন্দুক বের করে বলতে লাগলো এই সত্যিটা বল, না হলে কিন্তু আমি গুলি করে দেব। তখন নীলুর বাবা বলতে লাগলো এই দ্বীপ তুই কি আমাদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছিস? চঞ্চল তখন বলতে লাগলো তোর বন্দুককে না আমরা কিছুতেই ভয় পাই না। তখন ঝাঁপি বলতে লাগলো শূন্য দ্বীপ তোমাকে একটা কথা বলে রাখি, ওই বন্দুক দেখে যেহেতু ওরা ভয় পায় না তাহলে বন্দুকটা ব্যবহার করে দেখো না। এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ঝুমা হঠাৎ করে সবটা দেখে ফেলে। ঝুমা তখন বলতে লাগলো কি ব্যাপার? দীপ হঠাৎ করে কেন বন্দুক নিয়ে এইভাবে নীলুর মা বাবার দিকে তাক করে আছে, কিছুই তো বুঝতে পারছি না ব্যাপার কি। আমাকে আগে ভালোভাবে জানতে হবে, তারপর যা করার করব। অন্যদিকে দীপ বলতে লাগলো আমি 1 থেকে 3 গোলার মধ্যে যদি তোমরা সত্যিটা না বলো তাহলে কিন্তু আমি গুলি করে দেবো সত্যি। কিন্তু ওরা কিছুতে সত্যিটা বলে না, ওরা বারবার অস্বীকার করে আর বলতে লাগলো বলছি তো আমরা কিছুই জানি না। তখনই দীপ দুটো গুলি ছুঁড়ে, আর সেই গুলি দুটো শব্দে ওরা এতটাই ভয় পেয়ে যায় তখন কান্নাকাটি করে শুরু করে দিয়ে যাবে। তখন বলতে লাগলো এখনো সময় আছে, সত্যিটা বলে ফেলো না হলে এবার গুলিটা কিন্তু মাথা গিয়ে লাগবে। এদিকে তো ঝুমা সব কিছু শুনতে থাকে আর বলতে লাগলো সব খবর আমাকে ইনকাদিকে দিতে হবে। অন্যদিকে নীলুর দাদা চঞ্চল বলতে লাগলো হ্যাঁ আমরা অনেক বড় অন্যায় করেছি। ওই দিন তোদের বাড়ি থেকে ফিরে আসার পর না কাসাইয়ের সাথে আমাদের কথা কাটাকাটি হচ্ছিল, প্রত্যেক দিন যে এরকম হয় এরকম, কিন্তু কথা কাটাকাটি হতে এতটা
এতটা বাড়াবাড়ি হয়ে গেছে যে মা রেগে কাসাইয়ের মাথায় আঘাত করে। আর কাসাই তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর কাসাইয়ের আর কোনো কিছুই মনে থাকে না। তখন আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তারপর আমি কাসাইকে নিয়ে একটা রেলে বসিয়ে দিয়ে এসেছি, দূরপাল্লার রেলে। এই কথা বলতে তখন নীলুও সেটা শুনে ফেলে। নীলু তখন চিৎকার করে বলতে লাগলো, "দাদা, তুমি এটা কি করলে? কি করে পারলে এই জঘন্য ঘিন্ন কাজটা করতে?" এদিকে ঝাঁপি এই চঞ্চলকে মারতে শুরু করে আর বলতে লাগলো, "এটা তুমি কি করলে? কাসাই দিয়ে এবার আমরা কোথায় খুঁজে পাবো? কি হবে?" অন্যদিকে চঞ্চল তার ভাইয়ের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চাইলে তখন নীলু প্রচণ্ড রেগে যায় এবং তার ভাইকে মারতে শুরু করে। তখন তার বাবা কিছু বলে, বাবাকে বলতে লাগলো, "তোমাকে না বাবা বলে মানতেও আমার ঘৃণা হচ্ছে। কি করে তোমরা এটা জঘন্য কাজটা করতে পারলে?" ঝাঁপি তখন বলতে লাগলো, "মা ছাড়া লক্ষ্মী, তুমি কাসাইদের কোনো ক্ষতি হতে দিও না। কাসাইদের তো স্মৃতিটাও নেই। তাহলে তাহলে এবার কি হবে?" এদিকে বিথি তখন বলতে লাগলো, "কি করে পারলে বাবা? মা তোমাদের কি করে পারলে এইভাবে কাসাইয়ের সাথে এত বড় জঘন্য অন্যায়টা করতে? আমার না হাত পা কাঁপছে। তোমরা ওকে মেরে অজ্ঞান করে দিয়েছো। তারপরে তোমরা আবার ওকে এ ও এ বাড়ি থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছো?" অন্যদিকে নীলু তার ভাইকে মারতে থাকে আর বলতে লাগলো, "তোকে আমি ছাড়বো না। আমার কাসার যদি কিছু হয়, এমনিতে আমার কাসাই কিচ্ছু চেনে না। আমার কাসাই এখন কোথায় আছে? আমি কোথায় খুঁজবো?" ঝুমা তখন সবটা শুনে বলতে লাগলো, "ও ব্যাপারটা তাহলে এটাই? আমাকে তো ইনকাদিকে খবরটা জানাতে হয়। এই সুযোগটাই আমাদেরকে কাজে লাগাতে হবে।" এদিকে দীপ কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমি কি আমার বোনকে খুঁজে পাবো না? খুঁজে পাবো না?" অন্যদিকে উজ্জয়িনী ম্যাম আর আ বাকিরা সবাই মিলে অ্যারেস্ট করে চঞ্চল আর তার বাবাকে। তখন নীলুর মা হাত জোড় করে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও এবারের মতো আমাকে ক্ষমা করে দাও।" কিন্তু উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "আপনারা একটা বাড়ির বউকে মেরে অজ্ঞান করে তার সমস্ত স্মৃতি মুছে দিয়ে আবার তাকে বাড়ি থেকে সরিয়ে ফেলেছেন। আপনাদের মতো লোককে না আমি কিছুতেই ছাড়বো না। এবার থানায় চলুন, তারপর থানায় গিয়ে আপনাদেরকে পুরো শাস্তিটা দিতে হবে।" এরপর উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "কোন ট্রেনে তুমি তুলেছ সত্যিটা বলো।" কিন্তু চঞ্চল কিছুতেই বলতে চায় না। তখন চঞ্চলকে কষিয়ে চড় মারে। চঞ্চল তখন ভয় পেয়ে সত্যিটা বলে দেয় যে সে কোহিনূর এক্সপ্রেসে তুলে দিয়েছে, যে ট্রেনটা দিল্লি পর্যন্ত যায়। তখন নীলু কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "আমার কাসাই তো কিচ্ছু চিনে না। বর্ধমানটাই ভালো করে চেনে না। সে দিল্লি কোথায় গিয়েছে? আমি এবার কোথায় খুঁজে পাবো? আমি তো কিছু বুঝতে পারছি না।" এদিকে দীপও বলতে লাগলো, "আমার বোনটাকে কি তাহলে আমরা খুঁজে পাবো না?" উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমরা খুঁজে পেতে পারি। আগে আমাদের রেল ডিপার্টমেন্টে কথা বলতে হবে। ওই কোহিনূর এক্সপ্রেসটা দিল্লি পর্যন্ত যাওয়ার আগে কয়টা স্টেশন পরে, এমনকি কোন স্টেশনে রেলটা থেমেছে, প্রত্যেকটা স্টেশনের সিসিটিভি ফুটেজ আমাদেরকে দেখতে হবে। আর ওদেরকে তো থানায় নিয়ে গিয়ে উপযুক্ত ব্যবস্থাটা করতে হবে।" তখন নীলুর মা প্রচণ্ড কান্নাকাটি করে। কিন্তু উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "আপনাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারব না। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে এত বড় সর্বনাশটা আপনি কি করে করতে পারলেন?" এদিকে দীপ ভেঙে পড়ে কিন্তু ঝাঁপিয়ে বলতে লাগলো, "আমি আছি। আমি কিছুতে কাসাইদের ক্ষতি হতে দেব না। কাসাইদি যেখানে যে পরিস্থিতিতে থাকুক না কেন, আমি কাসাইদিকে উদ্ধার করে নিয়ে আসবো। ও দরকার পড়লে আমি নিজে গিয়ে কাসাইদিকে খুঁজে নিয়ে আসবো।" এদিকে ঝুমা তখন বলতে লাগলো, "কাসাইদির খবর না তোমাদের আর পাওয়া হবে না। এই ব্যবস্থাটা আমি এবার ইনকাদির সাথে মিলে করব।"